শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। শুদ্ধভাবে নিজের মাতৃভাষা শেখার পাশাপাশি অন্য ভাষা শেখারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বায়নের এই যুগে একাধিক ভাষা জানলে আত্মবিশ্বাস বাড়বে। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি এ সময় বলেন, দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে একটি ভাষার দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। তবে মাতৃভাষা চর্চায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা করতে হবে, সেই সাথে বিশ্বের কোনো ভাষাই যাতে হারিয়ে না যায় সেজন্য ভাষা সংরক্ষণ ও গবেষণা বাড়ানোর উপরও জোর দেন তিনি। অনুবাদ করতে গিয়ে যেন ভাষার বিকৃতি না ঘটে সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সাহিত্য সংস্কৃতি বা তাদের ইতিহাস সেগুলো আমাদের বাংলা ভাষায় অনুবাদ করা। মাতৃভাষায় পড়ব, সেটাকে আমি যতটা আন্তরিকতার সাথে উপলব্ধি করতে পারবো সেটা তো আমি অন্য কোনো ভাষায় পারবো না। আমাদের যে হারিয়ে যাওয়া মাতৃভাষাগুলি সারা বিশ্বের, সেগুলো সংরক্ষণ করে যদি কেউ মনে করে যে হ্যাঁ তার উপর গবেষণা করবে, এই ইনস্টিটিউটে এসে যেন গবেষণা করতে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে। এর আগে ২১-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শহীদ বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার। শ্রদ্ধা নিবেদন করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন দেশের কূটনীতিক ও শহীদ পরিবারের পক্ষেও শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধার পরপরই শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও দলীয় চেয়ারম্যানের সাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েও থাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। ব্যক্তি জীবন থেকে দেশ, কোথাও মাথা নত না করার প্রত্যয়ে অমর ২১-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে বাংলাদেশ। ২১-এর প্রথম প্রহর থেকেই ঢাকার সব পথ আর মত যেন মিলেছিল প্রভাত ফেরিতে। ব্যক্তি বা গোষ্ঠী যে যেভাবে পেরেছেন এসেছেন স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে। ভাষা শহীদের রক্তে কেনা স্মৃতির মিনারে প্রভাত ফেরি করে আসা মানুষের শ্রদ্ধার ফুলে ভরে গেছে শহীদ বেদি। আত্মমর্যাদা সম্পন্ন মানবিক বাংলাদেশ গড়ার পাশাপাশি বাংলা ভাষার ডিজিটালাইজেশনে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। এই ভাষার মাধ্যমে আমরা সারা বিশ্বে সংযোগ স্থাপন করব। সারা বিশ্ব বাঙালি জাতিকে, বাংলাদেশকে তার ভাষার মাধ্যমে অনন্য বৈশিষ্ট্য হিসেবে চিনতে পারছে। তারা যদি এই সাহসটা না করতেন তাহলে আমরা আমাদের স্বাধীনতা পেতাম না। যত নিপীড়িত মানুষ, জনগোষ্ঠী আছেন সকলেই কিন্তু তাদের মাতৃভাষা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। It's beautiful that people are willing to sacrifice for your language. How much you guys appreciate your culture and your heritage. It's a wonderful holiday. Important to keep that history. ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো আমরা বাংলা ভাষায় করছি সেগুলো সবকিছুই আমরা ডিজিটাল প্রক্রিয়া বা আমাদের অটোমেশন প্রকৃত অর্থে বাংলা ভাষার মধ্যে দিয়েই হচ্ছে। বিএনপি সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প ছড়িয়েছে সেটা মোকাবেলা করাই ২১-এর প্রধান অঙ্গীকার। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণতন্ত্রের আন্দোলনকে বন্দী করে রেখেছে সরকার, এই অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের। দলের পক্ষে কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কাজ করছে সরকার, এমনটা জানান পররাষ্ট্রমন্ত্রী। আর ঢাকা দক্ষিণের মেয়র বলেন, আদালতে বাংলা ভাষায় রায় দেয়া সহ সর্বস্তরে প্রচলন বাড়াতে সরকারকে আরো আন্তরিক হতে হবে। সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে, এই বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করব আমরা। আমাদের লক্ষ্য হবে
জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করা। সরকারি সকল ক্ষেত্রে সঠিক ভাষার বাংলা ভাষার প্রয়োগ একান্তই প্রয়োজন। গণতন্ত্র ফেরাতেই হবে, বন্দি গণতন্ত্রকে মুক্ত করতেই হবে। প্রাণ খুলে কথা বলতে চায়, সোচ্চার কণ্ঠে কথা বলতে চায়, নির্বিঘ্নে কথা বলতে চায়। বিলুপ্তির পথে কয়েকশো বছরের প্রাচীন রেংমির্চা ভাষা। বান্দরবানে দুর্গম 4টি পাড়ায় এই গোত্রের 11টি পরিবার টিকে আছে, আর এই ভাষায় কথা বলেন মাত্র 7 জন। তাদের বেশিরভাগই ষাটোর্ধ্ব। পার্বত্য অঞ্চলের এই জাতিগোষ্ঠী এবং ভাষাটি বাঁচানোর নেই কোনো উদ্যোগ। বিলুপ্তি থেকে বাঁচাতে শিশুদেরকে রেংমির্চা ভাষা শেখায় 2-1টি পরিবার, তাই সরকারি পৃষ্ঠপোষকতা চান তারা। রেংমির্চা ভাষাভাষীরা প্রকৃতি পূজারী হিসেবে পরিচিত। কেউ খ্রিস্টান, কেউ ক্রামা ধর্ম পালন করে। 1960 সালে জার্মান নৃগবিজ্ঞানী লুফলার রচিত গবেষণা গ্রন্থ দ্য ম্রো বইয়ের রেংমির্চা ভাষার কথা উল্লেখ রয়েছে। আমাদের ম্রো আগে চীন এবং তিব্বত ছিলেন 500-600 বছর আগে। ওখান থেকে আমরা এই চলে আসছে মায়ানমারের। একবার আমাদের ম্রোহং নামে ছিল যে কয়েকটি পরিবার, সেই পরিবারগুলো তাদেরকে যদি একত্রিতভাবে যদি কোনো একটা গ্রামে যদি তাদেরকে রাখা হয়। রেংমির্চারা মাত্র 11টি পরিবার রয়েছে। সেই 11টি পরিবারের মধ্যে তাদের সদস্য সংখ্যা প্রায় 70 জন, এবং এই 70 জনের মধ্যে মাত্র 7 জন তাদের রেংমির্চা ভাষায় কথা বলতে পারেন। বাংলা ভাষায় রায় দেওয়ার প্রবণতা বাড়ছে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটা জানালেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। তিনি বলেন, আন্তর্জাতিক সংশ্লিষ্টতা ছাড়া সকল মামলার রায় বাংলায় দেওয়ার চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে চেম্বার বিচারপতি মহোদয়, উনি কিন্তু ওনার সকল আদেশগুলো বাংলা দিচ্ছেন। অর্থাৎ এখন বাংলার রায়গুলো অনেক বেশি বেড়ে গেছে, এবং আশা করছি আমরা হয়তো অদূর ভবিষ্যতে শুধুমাত্র আন্তর্জাতিক যে মামলাগুলো আছে, আন্তর্জাতিক যেগুলোর সাথে সম্পর্ক রয়েছে, বিদেশি লোকরা যেটার সাথে সম্পর্কিত, সেইগুলো ছাড়া অন্য অধিকাংশ মামলাই বাংলায় হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন বাংলা ফন্ট পূর্ণ উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক। একই সঙ্গে বাংলা ভাষা ভিত্তিক 3টি সফটওয়্যারও উদ্বোধন করেন তিনি। সকালে বিসিসি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, স্মার্ট প্রযুক্তির মাধ্যমে বাংলা ভাষার বিকাশে এক নতুন মাত্রা সংযুক্ত হলো। তিনি বলেন, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন যেসব প্রতিষ্ঠান এখনো লোকসানে চলছে, আগামী 30 জুনের মধ্যে সেগুলোকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। নতুন নতুন সেবাগুলোর উদ্বোধনের মধ্য দিয়ে আমরা যে যাত্রাটা শুরু করছি, ইনশাআল্লাহ আগামী 5 বছর আমরা এই একত্রিত সমন্বিত প্রচেষ্টায় আমরা স্মার্ট বাংলাদেশের ভিত্তিটা আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সেই ভিত্তিটি রচনা করতে পারব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানাতে সরকারকে উদ্যোগ নিতে হবে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নূর। তিনি বলেন, 21-এর চেতনায় জাগ্রত হওয়া দরকার। এখনকার শিক্ষার্থীরা 16 ডিসেম্বর বা 26শে মার্চের মতো দিনগুলো সম্পর্কে জানে না। দেশের শিক্ষা ব্যবস্থা অধঃপতনের দিকে যাচ্ছে, এটি তার প্রমাণ। নূর বলেন, জাতিকে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখায় 21। বাঙালি জাতির চেতনাবোধ জাগ্রত হওয়ার দিন এটি। তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা 16ই ডিসেম্বর কি দিবস, 21শে ফেব্রুয়ারি কি দিবস, স্মৃতিসৌধ কোথায়, শহীদ মিনার কোথায়, এই বিষয়গুলো আজকে তারা জানছে না। আজকে ভাষা আন্দোলন শুধুমাত্র ভাষার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, শুধু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়াটাই দাবি ছিল এটা না, যেটা বাঙালি জাতীয়তা বোধ, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। প্রথম বর্ণ লেখার কথা, কাঁপা কাঁপা হাতে স্লেটের উপর চক দিয়ে আবার কাগজের উপর পেন্সিল দিয়ে লেখার শুরুটা কত না কসরত করে বাংলার লিখিত রূপের শুরু। শিশু বড় হয়, কৈশোরের পথ পেরিয়ে যৌবনের ফলগুধারা, মনের বর্ণ উঠে আসে কাগজে কলমে। কত না সরল ইচ্ছে, জটিল জিজ্ঞাসা, সবই লেখা বাংলা হরফে।
আধো আধো বলির শেখা শব্দগুলো যখন প্রথম লেখায় রূপ পায় কেমন লাগছিল তখন বাংলা বাঙালির মন? প্রথমবার লিখতে পেরেছি তখন হচ্ছে গিয়ে আম্মু হচ্ছে গিয়ে লেখার পরে আম্মু তালি দিয়েছিল। তো তালি দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি অনেক খুশিতে নাকি লাফ দিয়েছিলাম যে আমি হচ্ছে গিয়ে আমার নাম লিখতে পারছি। বাসায় সাদা দেওয়ালে আমার লেখাটা বেশি ছিল, তখন নিজের নাম লিখতাম, আব্বু আম্মুর নাম লিখতাম। মনে হচ্ছিল আমি একটা নতুন কিছু আবিষ্কার করে ফেলেছি, নতুন একটা পৃথিবী আমার সামনে খুলে গিয়েছে। নিজের যে ইমোশনটা আছে বা সেই ইমোশনটাকে হচ্ছে তুলে ধরার জন্য আমার কাছে মনে হয় যে বাংলা বেশ ভালোভাবে আমি নিজেকে তুলে ধরতে পারি, বিশেষ করে ডায়েরি লেখা বা কাউকে চিঠি লেখা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স ছিল কচি কাঁচাদের ভিড়ে মুখর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণমেলার আয়োজন করে প্রথম আলো। বাংলা বর্ণ সম্পর্কে ধারণা, বর্ণ নিয়ে খেলা, হাতে লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলার আয়োজন করা হয়। চিত্রাঙ্কনের মাধ্যমে বর্ণমালা শেখা এবং সৃজনশীলতা বিকাশের জন্য ছিল এই আয়োজন। এ সময় লেখায় হাতেখড়ি হয় শিশুদের। আয়োজন করা হয় শিক্ষামূলক পাপেট শো। বাংলাভাষীকে যতটুকু মনে প্রাণে বুকে ধারণ করে আমার বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে বড় করে তোলার জন্য ছোটবেলায় এখান থেকে হাতেখড়ি হয়েছিল। ভাষা শহীদদের জন্য, স্মৃতির জন্য বানা হয়েছে ক্রাফটের জিনিস। এখানে আছে কাগজ, আঁকা যায়, তারপরে এখানে আবার খেলাও যায়। খেলার মাধ্যমে বা অনেক কিছু দেখে আনন্দ পেয়ে অনেক কিছু শিখতে পারে। বিজয় দিবস কবে জানে না, স্বাধীনতা দিবস কবে জানে না। আমরা কেমন ভাবে তাদের সামনে সকল কিছু উপস্থাপিত করছি সেটা হচ্ছে দেখার বিষয়। আমাদের ত্রুটি আছে, ছোটদের কোনো ত্রুটি নেই। খাগড়াছড়িতে স্ব মাতৃভাষার মাধ্যমে শিক্ষক নিয়োগ সহ পাঠদান প্রক্রিয়া কার্যকর করার দাবিতে র্যালি ও সমাবেশ করেছে ইউপিডিএফ। সকালে দীঘিনালা উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ইউপিডিএফ নেতাকর্মীরা। এরপর আয়োজন করা হয় সমাবেশের। সেখানে বক্তারা বলেন, সকল জাতিগোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষায় শিক্ষা গ্রহণ রাষ্ট্রীয় অধিকার। এ সময় পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক দ্রুত নৃগোষ্ঠীদের স্ব মাতৃভাষায় শিক্ষক নিয়োগ সহ পাঠদানের দাবি জানান তারা। একুশের প্রথম প্রহরে সারা দেশে ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। খুলনায় রাত 12টা 1 মিনিটে উন্মুক্ত করা হয় হাদিস পার্কের শহীদ বেদি। প্রথমে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। এরপর সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতারা জানান পুষ্পার্ঘ্য অর্পণ। একে একে সর্বস্তরের মানুষ নিবেদন করেন শ্রদ্ধা। আমাদের পাঠ্য বইয়ের সাথে সাথে আমরা আমাদের প্রামাণ্যচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মকে একুশের ভাষা আন্দোলন এবং তার মর্মার্থ, তার ত্যাগ, তার ইতিহাস, তার গভীরতা সম্পর্কে আমরা তাদেরকে জানাতে পারি। বাঙালির মাথায় যেন সবসময় থাকে যে আমি বাঙালি, আমি বাঙালির বাচ্চা, এটা বুঝতে হবে। আমরা আশা করব যে অভিভাবকরা আমাদের যে ভালো বই, বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে যে ভালো বইগুলি, এইগুলি পড়ার বিষয়ে এইগুলি কিনে দেবেন বাচ্চাদের এবং এইগুলি পড়ার বিষয়ে তারা আগ্রহী হবেন। কুমিল্লায় 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত 12টা 1 মিনিটে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে আসে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে 21শে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাজারো মানুষ। এ সময় অমর একুশের কালজয়ী গান গেয়ে শহীদ বেদিতে ফুল দেন তারা। রংপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার সহ অনেকে। এরপর জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। একটু সময় লাগলে আমি মনে করি যে
প্রশাসন, আইন এবং শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রেই ধীরে ধীরে বাংলা ভাষা পূর্ণাঙ্গ রূপে তার অধিকার প্রতিষ্ঠিত করবে এবং সকল জায়গায় সকল স্তরে বাংলা ভাষার ব্যবহার স্বীকৃতি পাবে। সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক হন, উনি প্রচেষ্টা থাকে, নির্দেশিকা জারি হয়, আমাদের এই আত্মত্যাগ সফল হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জেলখানায় বসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, ভাষাভিত্তিক জাতি রাষ্ট্র গঠনের চিন্তার সফল প্রতিষ্ঠা আসে 71-এর মুক্তি সংগ্রামের হাত ধরে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার সফলতা বাঙালির সেই অর্জনকে বিশ্ব দরবারে মহিমান্বিত করেছে। অনুষ্ঠানে আব্দুল গফফার চৌধুরী রচিত 21-এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি বাংলার পাশাপাশি পর্তুগিজ, ফ্রেঞ্চ ও আরবি ভাষায় পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশ নেন বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে গ্রামীণ ব্যাংক। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কর্মকর্তারা প্রভাত ফেরিতে অংশ নেন। ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মাননা জানান। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM সাইফুল মজিদ বলেন, বাঙালির প্রাণের দিবস 21শে ফেব্রুয়ারির তাৎপর্য বহুমাত্রিক। ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন, তারই অংশীদার গ্রামীণ ব্যাংক। প্রতি বছরের মতো এবারও 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গুলশান জগার্স সোসাইটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক মুন্তাসির মামুন। এ সময় তিনি মহান 21শে ফেব্রুয়ারির গুরুত্ব ও ইতিহাস তুলে ধরেন, পাশাপাশি এই শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গুলশান জগার্স সোসাইটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নূর আলী। প্রধান অতিথির বক্তব্যে শেষে মহান শহীদদের জন্য দোয়া করা হয়। ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়। সাপ্তাহিক বন্ধের সাথে যারা ছুটি নিতে পেরেছেন তারাই হাজির হয়েছেন পরিবার পরিজন আর বন্ধুদের নিয়ে। অধিকাংশ হোটেল বুকিং হয়ে গেছে। বিশেষ করে 5 তারকা মানের হোটেলগুলোর বুকিং শেষ এক সপ্তাহ আগেই। 3 তারকা মানের হোটেলগুলোরও প্রায় একই অবস্থা। আবাসনের জন্য হাহাকার পর্যটকদের। অনেকেরই অভিযোগ, হোটেল পেলেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও সি শেফ লাইফগার্ডের সদস্যরা। আমাদের ফ্রি সময়, তাই আমরা একটু ঘোরাফেরা করতে চলে এসেছি সিলেট থেকে। অনেক ভালো লাগছে যে অনেকগুলো মানুষ আর পরিবেশটা অনেক ভালো সুন্দর দেখাচ্ছে। আয়ানের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারও সুনতে খতনা করাতে গিয়ে মারা গেল শিশু আয়হাম। আর এই ঘটনায় মালিবাগের জেএস হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পিতার দায়ের করা মামলায় হাসপাতালের পরিচালক সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার রাতে সুনতে খতনা করাতে মালিবাগের জেএস হাসপাতালে আয়হামকে ভর্তি করার স্বজনরা। কিছুক্ষণের পরই তার মৃত্যুর খবর দেয়া হয় পরিবারকে। এজন্য চিকিৎসকদের অবহেলাকেই দায়ী করছেন স্বজনরা। রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন আয়হামের বাবা। 2 চিকিৎসককে গ্রেফতারও করা হয়েছে। বুধবার দুপুরে অভিযুক্ত হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের সব কার্যক্রম বন্ধের নোটিশ জানিয়ে দেওয়া হয়। এর আগেও ভেজাল ওষুধ রাখার দায়ে একই হাসপাতালকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যে টেনশন করতেছে, তখন আমি ঢুকলাম, ঢুকে দেখলাম যে ভাই একটু দেখি গিয়ে ভিতরে কি হয়। তখন গিয়ে দেখলাম যে ঘটনা 8:20 ওই যে সার্জারি ডাক্তার বাইরে হয়ে গেল, এভাবে হাত মুছতে মুছতে বলে যে অ্যানেস্থেশিয়া জানে। এর ভিতরে যে ঘটনা হয়ে গেছে আমাদেরকে বলে নাই। এখান থেকে আমরা কর্তব্যরত যারা ছিল 2 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আর বাচ্চাটাকে লাস্ট আমরা পোস্টমর্টম করেছি, আমরা মামলা নিয়েছি। আমরা সকল তথ্য সংগ্রহ করেছি। আমাদের যিনি অপারেশন করেছে তার বিরুদ্ধে আমরা আমাদের যে বিভাগীয় প্রসিডিং সেটা আমরা নিচ্ছি। সয়াবিন তেলের দাম কমার খবরে মিশ্র প্রতিক্রিয়া বাজারে। তবে এখনই স্টক ক্লিয়ার করার তাড়াহুড়া নেই। এবার রাজধানীর কারওয়ান বাজারে তেমন দৃশ্য নেই। জানা গেল এবারই প্রথম নতুন দাম কার্যকর করার জন্য
9 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। ফলে পুরনো দামে কেনা মজুদ বর্তমান দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে এখন থেকেই একটু কম দামে তেল কেনার আশায় এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি আরও 2 সপ্তাহ আগে থেকেই কম দামে তেল বিক্রি করছেন তারা, তাই নতুন সিদ্ধান্তে বড় কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে দাম আরও কমানোর পক্ষে ক্রেতারা। দোকানদারের জন্য ভালো হয়েছে, কাস্টমারের জন্য ভালো হয়েছে, মানে কম রেটে কিনলো কম রেটে বেচলো। 9 দিনে করতে পারলে তো ভালো, আমাদের জন্য ভালো। যদি রেটটা 9 দিনে কমে তাহলে আমাদের জন্য সবার জন্যই ভালো। তেলের দামটা যদি আরও কমায় দেয়, কারণ এদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সামনে রমজান আসতেছে, সবাই আমরা ব্যবহার করব। আমরা মধ্যবিত্ত ঘরের লোক, আমরা তেল আগে হয়তো 5 লিটার কিনতাম, এখন 2 লিটার বাদ দিয়ে 3 লিটার কিনি। প্রতি 1 লিটারের বোতল 163 টাকা নির্ধারণ আজকে ওনাদের সাথে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা একমতে পৌঁছেছি। কোম্পানির ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 2 মাস বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে দেয়া এক চিঠিতে এই দাবি জানায় সংগঠনটি। বলা হয়, নতুন আয়কর আইন সম্পর্কে ব্যবসায়ীদের মধ্যে পরিপূর্ণ ধারণা এখনও তৈরি হয়নি। বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, ডলার সংকট ও আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি রফতানি নিয়ে ব্যস্ত। তাই অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দলিলপত্রাদি প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে। বিভিন্ন সংগঠন থেকে অনুরোধ জানানোর প্রেক্ষিতে কোম্পানির রিটার্ন দাখিলে আরও অন্তত 2 মাস সময়ের প্রয়োজন মনে করে এফবিসিসিআই। তাই বিনা জরিমানায় ও অন্যান্য সুবিধা অব্যাহত রেখে কোম্পানির রিটার্ন দাখিলের সময় আগামী 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো প্রয়োজন। কমেছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 6.07%। মূলত অর্থনৈতিক সংকট এবং ব্যয়ের সংকোচনমূলক নীতির কারণে এমন নেতিবাচক প্রভাব। সরকারি এবং বেসরকারি বিনিয়োগ না বাড়ানো গেলে পাল্টাবে না প্রবৃদ্ধির চিত্র। বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়, বছর শেষে তা অর্জন করা কঠিন হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মনে করেন, সহসাই মন্দা থেকে উত্তরণের সুযোগ কম। মূল্যস্ফীতি যদি 12% থাকে, আপনার কিন্তু রিয়েল জিডিপি গ্রোথ কিন্তু -4%। তো তার জন্য আমাদের মনে রাখতে হবে, প্রাইস স্টেবিলিটি ছাড়া, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা ছাড়া বর্তমানে সরকারের আর অন্য কোনো উপায় নেই। সরকার চাইছিল একটু হ্রাস টানতে, এই জন্য ব্যয় কম করেছে। এটা একটা ডাউন সাইড বা মন্দের দিক হলো, ব্যয় কম হলে যারা ব্যবসায়ী, উৎপাদক, যারা শিল্প, তারাও ইম্পোর্ট কম করছে, কারণ তারা টাকা পাচ্ছে না, ডলারের উপরে ঘাটতি আছে। সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধনের প্রভাব পড়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। গত জানুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নের হার 14 বছরের একই সময়ের মধ্যে সবচেয়ে কম। অর্থ সংকট ছিল না, এমন প্রকল্পের অগ্রগতিও আশানুরূপ নয়। অগ্রাধিকার পাওয়া মেগা প্রকল্পগুলোর কাজও চলছে ঢিমেতালে। বাস্তবায়ন কম হওয়ায় উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড়ও কম। এই পরিস্থিতিতে ফাস্ট ট্র্যাক ভুক্ত সহ 10 বড় প্রকল্পের বরাদ্দে বড় ধরনের কাটছাট হচ্ছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পগুলোতে বরাদ্দ কমেছে 5,000 কোটি টাকার বেশি। চলতি 2023-24 অর্থ বছরের মূল এডিপিতে প্রকল্পগুলো বাস্তবায়নে মোট 27,795 কোটি টাকা বরাদ্দ রয়েছে। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ আছে। আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে উভয় স্টক এক্সচেঞ্জে। এদিকে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকায় টানা 16 দিন পর গতকাল লেনদেন 800 কোটি টাকার নিচে নেমেছে। ডিএসসির সার্বিক সূচকও কমেছে। সাম্প্রতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, গত 19 জানুয়ারির পর থেকে পুঁজিবাজারের দৈনিক লেনদেন 800 কোটি টাকার উপরে ছিল। এর মধ্যে 12 দিনই 1000 কোটি টাকার উপরে লেনদেন হয়। যুগান্তরের 25 বছরে পদার্পণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও সমাবেশ। নেতৃত্বে ছিলেন ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। সকলের সর্বস্তরে বাংলা চালু হোক, শুদ্ধ বাংলা স্লোগানে মিছিলটি মিরপুর 12 সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রদক্ষিণ করে। এ সময় ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে যুগান্তর। সংবাদপত্রটি জনগণের অধিকারের কথা বলে, সমাজের অন্যায় অবিচার নিষ্পেষিত মানুষের পাশে থাকে।
সমাবেশে ডিএনসিসির 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র জামাল মুস্তফা সহ আরো অনেকে যোগ দেন। যুগান্তরের যে চেয়ারম্যান আছেন আমাদের সেই আপাকে আমরা ধন্যবাদ জানাই যে প্রতি বছর এই যুগান্তর স্বজন সমাবেশে মিরপুর ঢাকা 16 আসন থেকে আমরা প্রতি বছরে আসি এবং আমরা শরিক হই এবং সেই সাথে সাথে বাবুল ভাইয়ের জন্য আমরা দোয়া করি, বাবুল ভাইকে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করল হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ। এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়। সকালে রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্প। সেখানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। অনুষ্ঠানে বক্তারা বলেন, হামদর্দ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের মাধ্যমে দেশের অসংখ্য মানুষ আজ সেবা পাচ্ছে। এর আগে সকালে হামদর্দ বাংলাদেশ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং হামদর্দ পাবলিক কলেজের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রামে শিক্ষকদের দিনব্যাপী বিশেষ কর্মসূচি প্রফেশনাল ডেভেলপমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছে। নগরীর গোলপাহাড় মোড়ে লার্নিং রিসোর্স নেটওয়ার্ক সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অংশ নেয় চট্টগ্রামের প্রায় 30টির বেশি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকরা। প্রশিক্ষক হিসেবে ছিলেন ইংল্যান্ডের অ্যাঞ্জেলিকা ডি ফাইবা এবং LRN বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শোয়েব চৌধুরী। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবে আবারও ভেটো দিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ওয়াশিংটনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে চীন, রাশিয়া। ইসরায়েলকে হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার লাইসেন্স দিচ্ছে যুক্তরাষ্ট্র, উঠেছে এমন অভিযোগও। যদিও মার্কিনীদের যুক্তি, নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব গৃহীত হলে বাধাগ্রস্ত হবে যুদ্ধ বন্ধের কূটনৈতিক তৎপরতা। জিম্মি মুক্তির সুনির্দিষ্ট শর্ত ছাড়াই অবিলম্বে যুদ্ধবিরতির যে প্রস্তাব তোলা হয়েছে তা উপত্যকায় টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। ভেটো দেওয়ার মাধ্যমে ইসরায়েলকে বার্তা দেয়া হলো, তোমরা তোমাদের হত্যাযজ্ঞ চালিয়ে যেতে পারো। ভেটো দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্র যে যুক্তি দিচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টাকে এভাবে এড়িয়ে যাওয়ার অর্থ ইসরায়েলকে আগ্রাসন চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দেওয়া। গত বছরের 16 অক্টোবর যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছিল রাশিয়া। তখন মাত্র 1000 খানেক ফিলিস্তিনের মৃত্যু হয়েছিল, আর এখন প্রাণহানি 28,000-এর বেশি। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের আইনি বৈধতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে চলছে তৃতীয় দিনের শুনানি। আজ যুক্তিতর্ক উপস্থাপন করবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এদিন নিজেদের অবস্থান তুলে ধরবে সংযুক্ত আরব আমিরাত, কলম্বিয়া, হাঙ্গেরি, ফ্রান্স ও মিশর সহ মোট 10 দেশ। গত সোমবার শুরু হয় এই শুনানি। দ্বিতীয় দিনে যাতে অংশ নেয় বাংলাদেশও। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ নানা দাবি তুলে ধরে ঢাকা। শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করার কথা মোট 52টি দেশ ও 3টি সংগঠন, তবে অংশ নেয়নি ইসরায়েল। জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানে ICJতে শুরু হলো এই শুনানি, যা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। টি-20 র্যাঙ্কিংয়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রায় ছুঁয়ে ফেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। 7 ধাপ এগিয়ে 2-এ উঠে এসেছেন এই শ্রীলঙ্কান। বুধবার সাপ্তাহিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ICC। টি-20তে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব, রেটিং 256। 7 ধাপ এগিয়ে 2-এ উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট 239। পাকিস্তান সুপার লিগ থেকে উপযুক্ত খেলোয়াড় নিয়ে টি-20 বিশ্বকাপের স্কোয়াড গড়তে চায় দেশটি, এমনটাই জানিয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টি-20 বিশ্বকাপের আগে PSL-কেই প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন এই পাক অধিনায়ক। চলতি আসরে তার দল লাহোর কালান্দার্সের হারের কারণ হিসেবে কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিকে দায়ী করেছেন শাহিন। আমরা দেখছি PSL-এ আমাদের 20-25 জন ক্রিকেটার কেমন পারফর্ম করে। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটি আমাদের সবার জন্যই ভালো সুযোগ। ঘরের মাঠে নিজেদের পক্ষে ভালো সমর্থনও পাওয়া যাচ্ছে, যা দুবাই আমরা মিস করেছি। সেখানে দর্শকরা এভাবে সমর্থন দিতে আসতো না। চুক্তি লঙ্ঘন করার অভিযোগে আরব আমিরাতের IL টি-20 লিগে নিষিদ্ধ হলেন আফগানিস্তানের ক্রিকেটার নূর আহমেদ। শারজা ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তি ভঙ্গ করার অভিযোগে তাকে 1 বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
2023 সালের ILT20 এর প্রথম মৌসুমে খেলতে শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নূর। পরে তার সঙ্গে 1 বছরের চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই রিটেনশন নোটিসে স্বাক্ষর করেননি নূর। আরব আমিরাতের লিগের বদলে তিনি খেলেন দক্ষিণ আফ্রিকার SA-T20-তে। এই কারণেই মূলত নূরকে নিষেধাজ্ঞা দেয় আয়োজকরা। মন্দা চলছে ফরিদপুরের শ্রমের হাটে। ফসল উঠে যাওয়ায় শ্রমের চাহিদা কম, তাই কাজের জন্য অপেক্ষায় দিন কাটছে বেশিরভাগ শ্রমজীবীর। দিন হিসেবে চুক্তিবদ্ধ হন তারা। মাছের ধান উঠে গেছে, তাই কমেছে চাহিদা। হাটে যারা আসছেন তাদের বেশিরভাগই ফিরে যাচ্ছেন কাজ না পেয়ে। বিক্রি না হওয়া দূর দূরান্তের শ্রমিকদের রাত্রি যাপনের জন্য রয়েছে ভাড়ায় আবাসন সুবিধা। এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে রীতিমতো মার্কেট। খাবারের দোকান থেকে কৃষি যন্ত্রপাতি সবকিছুই পাওয়া যায় হাতের কাছে। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর আর বিকাতম রাজবাড়ী, এই 5 জেলায় এই লোকগুলা খাইয়া ফেলায়। বিভিন্ন দেশের লোক আসে। নির্ধারিতভাবে এখানে বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় এরকম নির্ধারিত কোনো হাট নাই। আমাদের এই ফরিদপুরে মানে মালিকানার জায়গায় একটা নির্ধারিত হাট আমরা মিলেই নিচ্ছি। কাজের চাইছি তেমন একটা নাই ভাই, লোকজনের তেমন একটা টান নাই, গৃহস্থ নাই। 5 দিন আসছে, গৃহস্থ নাই, বেচা কেনা নাই। কষ্টের মানুষই সবাই দূরে দূর থেকে আইছে কাজের জন্য, কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের কাজ না পাওয়ার কারণে একটু সমস্যা হয়ে দাঁড়াইছে। এখন এই সমস্যাটা তো কেউ দেখে না। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার। স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের উপস্থিতিতে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন উত্তর জেলা আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল আলম। পৌরসভা মাঠে বরণ অনুষ্ঠানে হাটহাজারীর উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য। এ সময় হাটহাজারীর ইউএনএর সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত হয়ে গেল যমুনা গ্রুপের ইন্টারনাল অডিটর কনফারেন্স ও ফেস্টিভ্যাল 2024। সকালে রাজধানীর ডেমরায় একটি অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অডিটররা এই সম্মেলনে অংশ নেয়। সারাদিনব্যাপী এই আয়োজনে ট্রেনিং সেশন সহ ছিল প্রীতি ফুটবল ম্যাচ, র্যাফেল ড্র। ট্রেনিং সেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যমুনা গ্রুপের অডিট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল বিভাগের জিএম মোহাম্মদ জুলফিকার হায়দার। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ঝুঁকি মোকাবেলা সহ সার্বিক কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি। এ সময় সকল অডিটদের যার যার জায়গা থেকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের ইন্টারনাল অডিট হেড মোহাম্মদ আবু নাফিস, যমুনা গ্রুপের অডিট বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম। চট্টগ্রামে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ করতে গণসচেতনতা তৈরিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হালি শহরে যুব জাগরণ সংঘের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় সন্ত্রাসমুক্ত জনপদ এবং উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। সমাবেশে সাবেক ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন। অবশেষে পাকিস্তানের ক্ষমতা ভাগাভাগি ফর্মুলায় সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে পিএমএলএন ও পিপিপি। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার গঠনের ঘোষণা দেন পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএলএন নেতা শাহবাজ শরীফ। বিনিময়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সাংবিধানিক পদে নিয়োগ পাবেন ভুট্টো জারদারির দল। প্রেসিডেন্ট হবেন পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মরদেহ। মঙ্গলবার এই বিষয়ে ক্ষোভ ঝাড়েন নাভালনির মা লুদমিলা নাভালনায়া। ছেলের মরদেহ পাওয়ার দাবি জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন জানান তিনি। মঙ্গলবার নাভালনির মৃত্যুস্থল সাইবেরিয়ান পেনাল কলোনির সামনে দাঁড়িয়ে ভিডিও বার্তা দেন লুদমিলা। তিনি জানান 5 বার মরদেহ দেখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অভিযোগ করেন নাভালনির মরদেহ কোথায় আছে তাও স্পষ্ট করছে না কর্তৃপক্ষ। ছেলেকে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করার ইচ্ছার কথা জানান লুদমিলা। এটি সেই জায়গা যেখানে আমার ছেলের মৃত্যু হয়। 5 দিন ধরে চেষ্টার পরও তাকে দেখতে পারিনি। তার মরদেহ আমাকে দেয়া হয়নি। কোথায় আছে তা পর্যন্ত বলেনি। ভ্লাদিমির পুতিন, আপনাকে অনুরোধ করছি, আপনার উপরই সব নির্ভর করছে। আমার ছেলেকে দেখতে দিন, ওর মরদেহ ফেরত দিন যাতে সমাহিত করতে পারি।
মাতৃভাষা দিবসে ২১-এর বইমেলায় ঢল নেমেছে মানুষের। বিকেলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে পাঠকরা স্টলে স্টলে ঢু মারছেন প্রিয় লেখকের বই সংগ্রহে। প্রিয় লেখকের সান্নিধ্যে খুশি পাঠক। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে সবার গন্তব্য ছিল বইমেলা। এদিন শিশু চত্বরেও চোখে পড়ার মতো ভিড় ছিল। সিসিমপুরের আয়োজনে নেচে গেয়ে আনন্দে মাতে শিশুরা। অভিভাবকের হাত ধরে কেনেন পছন্দের বই। লেখক প্রকাশকরা জানালেন, এবার মেলায় পাঠকের ভালোই সাড়া পাচ্ছেন। মেলার সময় ফুরিয়ে আসায় পাঠকের আনাগোনার পাশাপাশি বিক্রিও বাড়বে বলে আশা লেখক প্রকাশকের। বই কিনেছো? হ্যাঁ। কয়টা? একটা। প্রজাপতি উৎসব বই নিয়েছো? ড্রয়িং বই, গল্পের বই আর অন্যান্য মজার মজার বই। বইয়ের সাথে যত বেশি কানেক্ট হবে বাচ্চারা তত বেশি জ্ঞান অর্জন করবে, এইটাই আমার কাছে মনে হয়। কারণ এখন টিভি মোবাইলের যুগে তো শিশুদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে প্রচেষ্টা মহসিন ভাই চালিয়েছিলেন, আগের বইতে সেই গল্পগুলো ছিল। বাংলাটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেটা তারা বুঝলো এবং দেখলো, একটা মেলা, বই কিনলো। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার আন্দ্রেস ব্রিহমি। তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছে জার্মান ফুটবল ক্লাব FC কাইজার স্লোটার্ন। তিনি জার্মান লিগ চ্যাম্পিয়ন এবং জার্মান কাপ বিজয়ী দলের ফুটবলার ছিলেন। 1990 সালের বিশ্বকাপের ফাইনালে ব্রিহমির শেষ মুহূর্তের পেনাল্টি গোলে 1-0 ব্যবধানে শিরোপা জিতেছিল জার্মানি। ক্লাব ক্যারিয়ারে কাইজার স্লোটার্ন ছাড়াও বায়ার্ন মিউনিখ ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলেছেন ব্রিহমি। মিলানের হয়ে ব্রিহমি উয়েফা কাপ, সেরিয়া এবং ইতালিয়ান সুপার কাপ জিতেছেন। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।